তুমি বলেছিলে আমি বদলে যাচ্ছি, অথচ আমি তখনও বদলাইনি। শুধু তোমার দেখার দৃষ্টি পরিবর্তন হয়েছিল। তোমার চোখে তখন অন্য কারোর জন্য ভালো লাগা, তাই আমার পাগলামিগুলোকে তোমার কাছে বেমানান লাগছিল। কিন্তু অপরিবর্তিত আমিটাকেই তুমি ভালোবাসার দাবি করেছিলে একদিন। আমিও বোকার মতো অধিকারবোধ ভেবে তোমার ইচ্ছে মতো নিজের বদল ঘটালাম। তোমার চাওয়ায় নিজেকে সাজালাম, তবুও তোমার মনের মতো হতে পারলাম না। তুমি তীব্র মেজাজে বলে দিলে আমাকে দিয়ে কিচ্ছু হবে না। আসলে সত্যিটা হলো, চক্ষু লজ্জায় তুমি বলতে পারোনি, কিন্তু সম্পর্ক থেকে মুক্তির অজুহাত খুঁজেছিলে। অবশেষে তোমার দূরত্ব আর অবহেলা জানান দিল আমাদের সম্পর্কের বিচ্ছেদ ঘটছে তৃতীয় জনের উপস্থিতিতে। অনেক আগে আমার নামটা তোমার প্রাক্তনের তালিকায় যুক্ত হয়েছে, শুধু ফর্মালিটি করে বলার বাকি তুমি অন্য কারো হতে চাও। আমি বলেছিলাম তোমাকে ছাড়া বাঁচব না, কিন্তু আমি দিব্যি বেঁচে আছি। লোকের কাছে আবার তুমি রটালে তাহলে সব আমার অভিনয় ছিল, না হলে আমি আজও জীবিত কি করে? জানার প্রয়োজন বোধ করনি। আমি শুধু পরিবারের তাগিদে জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি। আজকাল আমাকে আর ভালো লাগে না, খারাপ লাগা ছুঁতে পারে না। এখন আর ছেলে মানুষই করি না হঠাৎ। এবার সত্যি আমার বদল ঘটেছে বাহ্যিক। সবার মতো আমার মধ্যে ম্যাচুরিটি এসে গেছে। সবার ধারণা সত্যি প্রমাণের জন্য আমি এখনো হাসি, কাজে ডুবে থাকি, কান্নাদের ঠোঁটে ঠাঁই দিই না। আমার একাকিত্ব বিষাদের গল্প কাউকে শুনে আহত করি না। মানিয়ে নেওয়ার যুদ্ধে আমি একজন সৈনিক। তোমার বুকে যখন রোজ রাতে পরম সুখে কেউ আশ্রয় খোঁজে, আমার বুকে তখন বেঁচে থাকার দাবির তুমুল মিছিল চলে। সারা ঘর মোট ছুঁয়ে যায় অতীত নামক বারুদের গন্ধে। অশ্রুরা ফায়ার সার্ভিসের মতো প্রবল চেষ্টা চালায় নেভাতে বুকের ভেতর লেলিয়ান আগুন। সূর্য ওঠার সাথে সাথে তারা সফল হয়। কেউ তখন আদরের চিহ্ন লুকাতে স্নানে ব্যস্ত হয়, আর আমি চোখ ফোলা কমাতে। সকালে দরজা খুলে বলে দেই, হ্যাঁ, আমি নিয়ম মাফিক জীবনে ভীষণ রকম ভালো আছি। কি দরকার কাউকে জানানোর? তুমি চলে যাওয়ার পর সত্যি আমি কেমন আছি তোমার ফেলে যাওয়া স্মৃতির সাথে সংসার করি। একটা সময় ছিল যখন আমি মানুষের উপর প্রচুর আশা রাখতাম, বিশ্বাস করতাম। ভাবতাম আমার চারপাশে যারা আছে তারা প্রত্যেকে অনেক ভালো মনের মানুষ। আমি ধরে নিতাম আমার বন্ধু বান্ধবী সবাই আমাকে খুব ভালোবাসে। আমি ধারণা করতাম আমার কাছের মানুষগুলো সবসময় পাশে থাকবে। কিন্তু ধীরে ধীরে বুঝতে শুরু করলাম আমার এসব ধারণা একদমই ভুল ছিল। আমার জীবনে অনেকে সুখ পাখি হয়ে এসে আমাকে আকাশে উড়িয়ে দিয়ে চলে গেছে। ছোট ভাই, বড় ভাই, বন্ধু বান্ধবী, প্রেমিকা, কিছুই বাদ যায়নি। কিন্তু এখন অনেকেই নাই, আবার কেউ কেউ থেকেও নাই। অনেকের কাছে আমি ঘৃণার পাত্র হয়েছিও বটে। তখন ঠিক অতটা বুঝতাম না মানুষের স্বার্থ এতটা খারাপ হতে পারে। আমার কাছে যারা এসেছিল তারা সবাই কোনো না কোনো স্বার্থ নিয়ে এসেছে। যখনই তাদের স্বার্থ শেষ হয়েছে তখন থেকে আমাকে ভুলতে তারা দ্বিতীয়বার ভাবেনি। ভাবতে অবাক লাগে, কিছুদিন আগেও আমি এমন ছিলাম যে কেউ আমার কথা না রাখলে খারাপ লাগতো। আমাকে কেউ হার্ট করলে চোখে পানি এসে যেত। অনেকদিন ধরে কেউ খবর না নিলে মন খারাপ করতাম। অথচ সময়ের সাথে সাথে এমন শক্ত হয়েছে এখন কেউ কথা রাখা তো দূরের কথা, আমি কারো কাছে কিছু আশা করি না। এখন কেউ হার্ট করলে আমার হাসি পায়, কেউ খবর না নিলে আমারও কিছু আসে যায় না, কোনো কিছুই মনে থাকে না। অনেকে হয়তো বলবে সবকিছু ধীরে ধীরে ঠিক হয়ে গেছে। আসলে কিছুই ঠিক হয়নি, সবকিছু আগের মতোই আছে। শুধু আমি নিজেই এসবের সাথে মানিয়ে নিয়েছি। আগে অল্পতেই মন খারাপ হতো, এখন হয় না। অল্পতে অভিমান করতাম, এখন অভিমানও হয় না। কাউকে না কাউকে পাশে পেতে চাইতাম, এখন আমার কাউকে দরকার হয় না। পার্থক্যটা এখানেই, চাইলে একা থাকা যায়। তুমি চাইলেই নিজেকে শক্ত করে রাখতে পারো, চাইলেই তুমি কারোর ওপর আশা ছাড়াই থাকতে পারো। স্বার্থ না রেখে চলতে পারবে। অতিরিক্ত আশা মানুষকে ছোট করে রাখে, আবার অতিরিক্ত স্বার্থ ও আবেগ মানুষকে তার নিজের ক্ষমতাকে জাগ্রত হতে দেয় না। জীবনে কখনো কারোর ওপর আশা রাখতে নেই,
স্বার্থ রাখতে নেই। একমাত্র আশাবিহীন মানুষই জীবনে সবচেয়ে সুখী। বাঁচতে চাইলে একাই বাঁচতে শিখো। একা একা অনেক দূর এগিয়ে যাওয়া যায়। সেখানে মাঝপথে কাউকে হারিয়ে ফেলার ভয় থাকে না। জীবনে একা তুমি যতই সামনে যাও না কেন, চাইলে একা পেছনে চলে আসতে পারবে। কিন্তু যদি কারোর উপর ডিপেন্ড হয়ে সামনে আগাও এবং সে যদি মাঝপথে তোমাকে রেখে চলে যায়, তাহলে তুমি পেছনে আসতে পারবে না, হারিয়ে যাবে। কষ্ট পেতে পেতে খারাপ সময় দেখতে দেখতে আমরা একসময় অভ্যস্ত হয়ে যাই, স্ট্রং হয়ে যাই। খারাপ সময় আসলেও সেটা নিয়ে ভাবি না। কেউ ছেড়ে গেলেও কষ্ট লাগে না। কেউ ইগনোর করা শুরু করলেও পাত্তা দিলাম না। মুড নিয়ে নিজের মতো থাকা শুরু করি। আমাদের খারাপ সময়গুলো আমাদের প্রচন্ড কষ্ট দিলেও এই সময়গুলোর প্রতি কৃতজ্ঞ আমরা। এই খারাপ সময়গুলোই আমাদের মানুষ চিনিয়েছে, স্ট্রং করে তুলেছে। আজকাল যাই হোক, আমরা পাত্তা দিলাম না, মুড নিয়ে চলতে থাকি। তাই মাঝে মধ্যে খারাপ সময় আসা দরকার। অনেক কিছু শিখবেন। আমরা কেউই চুপচাপ স্বভাবের না। আমরা প্রত্যেকেই প্রচুর কথা বলতে পারি, প্রচুর আড্ডা মারতে পারি, তবে সেটা সবার সাথে নয়। এমন অনেক মানুষই আছে প্রায় সবার থেকে শুনে, তুমি এত চুপচাপ থাকো কেন, তুমি কথা কম বলো কেন। এসব কম কথা বলা মানুষরাও প্রচুর বকবক করতে পারে। শুধু সেসব শোনার জন্য বিশেষ মানুষ হতে হয়। সেসব বিশেষ মানুষটাই হয় কথা ফেলার ডাক বক্স। সে কথা ফেলার ডাক বক্সে আমরা সারাদিন আমাদের প্রয়োজনীয় অপ্রয়োজনীয় সব টাইপের কথা ফেলি। এই কথা ফেলার ডাক বক্স সবার থাকে না। যার থাকে সে সারাদিন বকবক করে, আর যার থাকে না সে চুপচাপ থাকে। সবাইকে তো আর সব বলা যায় না। তুমি চলে গেছো বলেই আমার জীবনে এত ভালো একটা মানুষ এসেছে। সত্যি আমি তাকে খুব ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, আমাদের মাঝে ঝগড়া হয়, কিন্তু বেলা শেষে আবার এক হয়ে যায়। কিন্তু কেউ কাউকে ছেড়ে পালায় না। হয়তো তোমার মতো করে আমাকে সময় দিতে পারে না, কিন্তু যতটুকু সময় দেয় মনে হয় পৃথিবীর সব থেকে সুন্দর সময়। প্রিয়, তুমি আমার হয়ে থেকো। আমি দেখিয়ে দেব সব মানুষ ছেড়ে যায় না। আমি চাই আমার কল্পনায় তুমি থাকো, আমার ভাবনায় তুমি থাকো, আমার হয়ে শুধু তুমি থাকো। প্রাক্তন তোমাকে দিতে চেয়েছিলাম গোলাপ গাছ, তুমি চাইলে গোলাপের পাপড়ি, তাই হারিয়ে গেছো নিমিষে। প্রিয়তমা, তোমাকে দিয়েছি গোলাপ গাছ, কষ্ট করে একটু যত্ন নিও। অনেক ফুল পাবে, যার সৌরভে মুখরিত হবে তুমি। ঘৃণার কথা বলছো না প্রিয়, তোমার প্রতি আমার কখনো ঘৃণা জন্মাবে না। তুমি হলে স্নিগ্ধ, সরল, যারা সাধনা করে পেতে হয়। আমার জীবন থেকে বিদায় নিলে আফসোস হবে আমার ঠিকই, কারণ যতদিন ছিলে জীবন আলোকিত করে রেখেছিলে আমার। অন্ধকার ঠিকই নামবে আমার অস্তিত্বে। সেই অন্ধকার কাটিয়ে আমি হয়তো আবার জেগে উঠব, কিন্তু মধ্যরাতে তোমায় ভেবে চোখের কোণে এক চিলতে পানি অবশ্যই আসবে। আমি হাউমাউ করে কাঁদতে জানি না। তোমাকে হয়তো আমার ভাগ্য করে পাওয়া উচিত ছিল। আগলে রাখার জন্য দরকার ছিল অজস্র ইতিহাসের। হয়তো ভাগ্যটাই খারাপ, নেই কোনো ইতিহাসও, তাই হয়তো তোমায় পাইনি। তুমি থাকতে বলা হয়নি, এখন বলছি, যেখানেই থাকো, যেভাবেই থাকো, যার সাথেই থাকো, ব্যাস সুখে থাকো, এটাই চাই। ভালোবাসলে তোমায় পেতে হবে, থাক না কিছু পাওয়া না পাওয়া অপূর্ণতায়। রাত 3টা বাজে প্রেমিকার কল ওয়েটিং পেয়ে কল করলাম। ধরতেই বললাম, ওয়েটিং কেন? তার উত্তর ছিল, তুমি কি আমাকে সন্দেহ করো? আমি বললাম, আরে না, সমস্যা থাকতেই পারে, এখানে সন্দেহের কি আছে? কয়েকদিন আগে যমুনাতে দেখলাম ছিঁড়াফাড়া প্যান্ট পরা একটা ছেলের হাত ধরে ঘুরে বেড়াচ্ছে। এগিয়ে গিয়ে বললাম, এই ছেলেকে। সে উত্তর দিল, তুমি কি আমাকে সন্দেহ করো? আমি বললাম, আরে না, ছোট ভাই ব্রাদার থাকতেই পারে, এখানে সন্দেহের কি আছে? একদিন কাছের খুব ছোট্ট একটা ভাই কল দিয়ে বলল, ভাইয়া, ভাবির তো বিয়ে ঠিক হয়ে গেছে, আপনি তো ছ্যাঁকা খেলেন। সাথে সাথে প্রেমিকাকে কল দিয়ে বললাম,
ঘটনা কি সত্যি? সে বলল, দেখো, বিয়েটা আমার বাবার জন্য করা। বাবার হার্টের অসুখ, তাই বিয়েটা করছি। কিন্তু আমি তো তোমাকেই ভালোবাসি। কিছুদিন পরে আমি তো তোমার কাছেই ফিরে আসব। আমি আমতা আমতা করে বললাম, কিন্তু সে উত্তর দিল, দেখো, আমি ভার্জিন, তোমার কাছে ভার্জিন হিসাবেই ফিরে আসব। আমি বললাম, কিন্তু সে বলল, কিন্তু কি? তুমি কি আমাকে সন্দেহ করো? আরে না না, এর সন্দেহের কি আছে? সমস্যা হতেই পারে। পার্কে প্রেমিকাকে ছোট একটা বাচ্চা কোলে নিয়ে হাঁটতে দেখলাম। এগিয়ে গিয়ে বললাম, এই বাচ্চাকে? সে উত্তর দিল, এটা আমারই বাচ্চা, কিছুদিন আগেই হয়েছে। আমি আমতা আমতা করে বললাম, কিন্তু তুমি তো বলেছিলে। আমি বলার আগে সে উত্তর দিল, দেখো, হঠাৎ কি করে যে কি হয়ে গেল আমি আসলে বুঝতে পারিনি। বিশ্বাস করো, আর কখনো এমন হবে না। এটাই শেষ বাচ্চা। আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি আমার জন্য ওয়েট করো, আমি ফিরে আসব। আমি কিছু বলতে যাব এর আগে বলে উঠল, তুমি কি আমাকে সন্দেহ করো? একটি স্কুল দিয়েছি, বাচ্চাদের পড়াই। পড়াতে ভালোই লাগে। একদিন সেখানে আমার প্রেমিকা এসে উপস্থিত, সাথে 4-5টা বাচ্চা। দেখলেই বোঝা যায় এসব পিঠুপিঠি বাচ্চা। কিছু বলতে যাব এর আগে সে বলে উঠল, এই সব বাচ্চা আমার। স্বামী অশিক্ষিত, তাই পরিবার পরিকল্পনা সম্পর্কে কোনো জ্ঞান নেই, যার ফলে এই দশা। আমি কিছু বলতে যাব এর আগে সে বলে উঠল, জানি জানি তুমি কি বলতে চাও, কিন্তু বিশ্বাস করো, আমি চেষ্টা করছি। আর কিছুদিনের মধ্যেই আমি তোমার কাছে চলে আসব। এখন আমার বুড়ো বয়স, কোন রকম লাঠি নিয়ে পথ চলে। বাবা মা ভাই বোন দুনিয়াতে কেউ বেঁচে নেই। সেই প্রেমিকার আশায় এখনো বিয়ে করিনি। দেখাশোনা করার কোনো মানুষ নেই আমার কাছে। পাশের বাড়ির মতিনের ছেলে রহমান কিছুদিন থেকে বলছে, শাহিন আঙ্কেল, এই বয়সে একটা নার্সের ব্যবস্থা করে দিই, অসুখ বিসুখে আপনার সেবা যত্ন করবে। কদিন থেকে জ্বরে ভুগছে, দেখবার মতো কেউ নেই। রহমান একটা মেয়ে নার্সের ব্যবস্থা করে দিয়েছে, সেই সেবা যত্ন করছে টুকটাক। মেয়েটা বেশ সুন্দরী, যৌবন থাকলে বিয়ে করতাম। সে খুব যত্ন সেবা করছে আমার, এই যে এখন তুলে খাওয়াচ্ছে। এমন সময় ঘরে একটা বৃদ্ধ মহিলার প্রবেশ। জীবনে দেখেছি কিনা মনে পড়ছে না। নার্সকে বললাম, তুমি কন্টিনিউ করো। এমন সময় সে বৃদ্ধ এগিয়ে এসে বলল, এই ছিল তোমার মনে? তুমি আমার জন্য ওয়েট করতে পারলা না? অবশেষে তুমি কিনা মেয়ের বয়সী একটা মেয়েকে। ছি, আমার ভাবতে কষ্ট হচ্ছে। তোমার ভালোবাসা এতটাই নগণ্য যে আমার জন্য আর কটা দিন অপেক্ষা করতে পারলে না? কণ্ঠ শুনে বুঝতে পারলাম, আর এটা তো আমার সেই প্রেমিকা। কিছু বলতে যাব বরাবরের মতো সেই আগের কথা বলল, আমি ভুল করেছি তোমার মতো ছেলেকে ভালোবেসে। তোমাকে আমি ঘৃণা করি। আমি বললাম, তুমি তো বলেছিলে আমার কাছে সে ভার্জিন হয়ে ফিরে আসবে, কিন্তু এখন তো আমার কিছু করার নেই। সে বলে উঠল, আমি এখনো ভার্জিন। তার কথা শুনে আমার মাথা ঘুরতে লাগলো। মনে হয় প্রেশার বেড়ে যাচ্ছে। সায়েন্সের সব থিওরি পাল্টে দিয়ে 5টা বাচ্চার মা হওয়ার পরও আমার প্রেমিকা নিজেকে ভার্জিন দাবি করে। কিছু বলতে যাব এর আগেই সে বারবারের মতো বলে উঠল, তুমি আমাকে সন্দেহ করো? যে সম্পর্কের মাঝে বিশ্বাসী প্রশ্ন হয়ে দাঁড়ায়, সে সম্পর্ক টিকে থাকবে বলে আমার মনে হয় না। আমি অনেক সম্পর্ক দেখেছি, শুধুমাত্র বিশ্বাসের কারণে সম্পর্ক ভেঙে গেছে। আর যে সম্পর্কে বিশ্বাসী কারণ হয়ে দাঁড়ায়, সে সম্পর্ক কোনোদিন টিকে থাকে না। গল্পটা হয়তো অনেক ফানি, কিন্তু আমাদের শেখার অনেক কিছুই আছে। সঠিক মানুষকে ভালোবাসতে হবে, সঠিক মানুষের জন্য অপেক্ষা করতে হবে। ভুল মানুষের জন্য অপেক্ষা করলে সারা জীবনটাই আপনার নষ্ট হয়ে যাবে। তো আমি বলবো, আপনারা সবাই বুঝে শুনে সঠিক মানুষকে ভালোবাসুন। ভুল মানুষকে ভালোবেসে কখনো তার জন্য অপেক্ষা করবেন না। ভুল মানুষের জন্য অপেক্ষা করলে এই গল্প চরিত্রের মতোই ঠিক আপনার জীবন হয়ে যাবে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার টাইমলাইনে ভিডিওটি শেয়ার করবেন। আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে আমাদের পূর্বের ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ সবাইকে। আমি না দেখা আগুনে আর পুড়তে চাই না।
পড়তে পড়তে ছাই হয়ে গেলাম। আর কত? এবার তো এই আগুনে কাঠ দেওয়া বন্ধ করো। দম বন্ধ হয়ে আসছে, নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, চিৎকার করে খোলা আকাশের নিচে কাঁদতে ইচ্ছে করছে, কিন্তু আমি তা পারছি না। কেন ভালোবেসে ছিলাম তোমাকে, একটু ভালো থাকতে চেয়েছিলাম তোমার সাথে, বড্ড অপরাধ করে ফেলেছিলাম, তাই না? কোথায় যেন আজ আমি নিজেকে হারিয়ে ফেলেছি, এক অন্ধকার সমুদ্রে হাতড়ে বেড়াচ্ছে। একটু আলোর খোঁজ করছি, পাচ্ছি না কোথাও, নেই কোনো আলো। কাউকে ভালোবাসলে তাকে না পাওয়ার যন্ত্রণা এতটা তীব্র, এতটা কষ্ট হতে পারে, আমার তা জানা ছিল না। যদি জানতাম তাহলে কোনোদিন ভালোবাসতাম না। কোনো উপায় নেই এই অপ্রকাশিত যন্ত্রণা থেকে রেহাই পাওয়ার। কি করলে রেহাই মিলবে আমার এই অসহ্যকর যন্ত্রণা থেকে, একটু বলে দিবা? তুমি তো বেশ ভালোই আছো, থাকবে না কেন? ভালো তো আর তুমি বাসনে। ভালোবেসেছিলাম আমি একা, তাই আজ এই আগুনে আমি একাই জ্বলে পড়ে ছাই হয়ে গেছি। জানি না সৃষ্টিকর্তার সাথে আমার কি এমন শত্রুতা আছে, নাকি তার কাছে আমার ফরিয়াদগুলো পৌঁছায় না। সে রাস্তায় বোধ হয় কোথাও কোনো বাধা সৃষ্টি হয়ে আছে। আমি সত্যিই জানি না। খুব জানতে ইচ্ছে করে, এত আর্জি, এত ফরিয়াদ করার পরেও কেন পাই না আমি তোমাকে। নিরুপায় হয়ে গেছি, অসহায় হয়ে গেছি। মুক্তি চাই আমি এই অসহ্যকর যন্ত্রণা থেকে, এই না পাওয়ার কষ্ট থেকে। আর ভালোবাসতে চাই না তোমাকে। ভালোবেসে আজ আমি ভালো নেই, প্রতিনিয়ত শেষ হয়ে যাচ্ছে। একটা রাত যন্ত্রণা প্রশান্তির ঘুম চাই আমি। রাত জেগে থেকে কষ্টগুলোকে আর বাড়াতে চাই না। ভালো থাকতে চাই আমি, ভুলে যেতে চাই প্রাক্তনের কিছু স্মৃতি। আবেগ প্রকাশ করে সিম্পেথি পাওয়া যায়, ভালোবাসা না। চোখের জলে কখনো সম্পর্ক বেঁধে রাখা যায় না, বরং সেই সম্পর্ক আর অবহেলায় জর্জরিত হয়ে যায়। তুমি কেঁদে কেঁদে তার মন নরম করতে চাইছো। তুমি তোমার দুর্বল জায়গাগুলো তাকে সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছ। আত্মসম্মান বোধটাকে গলা টিপে মেরে ফেলছো শুধু তার কারণে। তুমি ভাবছো একদিন হয়তো সে তোমার এই বোকা বোকা অনুভূতিগুলো বুঝবে, একদিন হয়তো সে আবারও আগের মতো হয়ে যাবে। তাই তো এত এত অপমানের পরও তুমি তাকেই ফিরে পেতে চাইছো। তোমার এই ভালোবাসাময় ব্যাপারগুলো তার কাছে নিতান্তই সস্তা আবেগ। তুমি যতই না খেয়ে থাকো, যতই হাত কাটো, যতই কেঁদে কেঁদে গাল লাল করে ফেলো, তাতে তার কিছু আসে যায় না। বিলিভ মি, সে কখনোই তোমার এই অনুভূতিগুলোকে বুঝবে না, কখনোই না। চলে যাওয়া মানুষটা বেশিরভাগ সময় ফিরে আসে। তুমি হয়তো ভাবছো সে তোমার ভালোবাসার টানে ফিরে এসেছে। না, সে তোমার ভালোবাসার টানে ফিরে আসেনি। সে ফিরে এসেছে তোমাকে আগের থেকে আরো বেশি কষ্ট দিতে। হ্যাঁ, তোমার ভালোবাসাটা স্পেশাল, কিন্তু তুমি যাকে ভালোবাসো সেই মানুষটা তোমার চারপাশে ঘটে যাওয়া প্রতারণা গল্পের প্রতারকগুলোর মতোই একজন। তুমি যত দুর্বল হবে, যত স্যাক্রিফাইস করবে, সে তত তোমাকে অবহেলা করবে। তার দেওয়া প্রতিটা কষ্ট নীরবে মেনে নিয়ে তুমি তার সিম্পেথি পাবে, ভালোবাসা না। 50 বার কল মেসেজ দিয়ে একবার রেসপন্স পাওয়ার পর তুমি খুশিতে লাফাচ্ছ। মনে রেখো, এটা ভালোবাসা না, এটা তোমার অনুভূতি বিনিময়ে পাওয়া ছোট্ট একটা সিম্পেথি। একসময় বারবার চেষ্টা করো, তার সাথে কথা বলতে পারবে না। হঠাৎই হয়তো একদিন বিরক্ত হয়ে সে তোমার নাম্বারটা ব্লক লিস্টে দিয়ে দেবে। তুমি সেদিন চিৎকার করো, কাঁদতে পারবে না। দুমড়ে মুচড়ে ভিতরে ভিতরে শেষ হয়ে যাবে, তাতে তার কিছু আসবে যাবে না। প্লিজ আমাকে ছেড়ে যেও না। এই হৃদয় বিদারক কথাটার মর্ম সে কখনোই বুঝবে না। তাই তোমার এই অমূল্য ভালোবাসা, অমূল্য চোখের জল, অমূল্য অনুভূতিগুলো সেখানে প্রকাশ করো যেখানে তুমি গুরুত্ব পাও। যে মানুষটার জন্য তোমার আত্মসম্মান হারাতে হয়, সে মানুষটা যাই হোক তোমাকে ডিজার্ভ করে না, এটাই বাস্তব। আমাকে একজন তার ফেসবুকের পাসওয়ার্ড দিয়েছিল। সে হচ্ছে আমার প্রাক্তন। এর কয়েক মাস পর আমার পাসওয়ার্ডও তাকে দিতে হয়েছিল। এরপর থেকে আমাদের জীবন দুর্বিষ্য হয়ে উঠেছিল। দুজন দুজনের আইডিতে যতবার ঢুকতাম ততবারই আমাদের ঝগড়া হতো। মাঝে মাঝে ঝগড়ার পর রাগ দেখিয়ে দুজনই একে অপরকে বলে উঠতাম, ভালো থাকো, আর ফেসবুকে আসবো না। আমরা কথা রাখতাম। আমি আর আমার আইডিতে ঢুকতাম না,
তার আইডিতে ঢুকে চ্যাট মুড অফ করে বসে থাকতাম। সেও তার আইডিতে ঢুকতো না, আমার আইডিতে ঢুকে এভাবে চুপচাপ করে বসে থাকতো। আপনি যদি ভেবে থাকেন আপনার বউ কিংবা প্রেমিকা দেখতে ক্যাটরিনা কাইফের মতো হবে, তাহলে আপনি কোনোটা পাওয়ার যোগ্য নন। রিয়েল লাইফে মেয়েরা দেখতে নায়িকাদের মতো হয় না। মেয়েদের মুখে ছোট বড় পিম্পল থাকবে, চুল উস্কো শুষ্ক থাকবে, আর তারা সারাদিন নায়িকাদের মতো এত সাজুগুজু করে থাকতে পারবে না। পিম্পল ভরা মুখ নিয়ে যদি আপনার প্রিয় মানুষটা আপনার সাথে দেখা করতে কমফোর্ট ফিল না করে, তবে সরি টু সে, আপনি কোনোভাবেই তার লাইফ পার্টনার হওয়ার যোগ্য নন। চাকচিক্য থেকে ভালোবাসার মরিচিকার পেছনে দৌড়ানো একই কথা। রূপ চিরকাল থাকবে না। আপনার প্রেমিকা যখন আপনার বই পরিণত হবে, তখন তার সে আগের মতো পরিপাটি থাকার সময় থাকবে না। তখন আপনার নজর গিয়ে যদি পড়ে বাইরের কোনো রূপবতী নারীর দিকে, তাহলে বলতে হয় আপনি মানুষটাকে নয়, তার উপর সৌন্দর্যকে ভালোবেসেছেন। মনে রাখবেন, চামড়ার সৌন্দর্য আজীবন থাকবে না, কেবল ভালোবাসাটাই টিকে থাকবে। বাইরের সুন্দরী নারীদের দিকে না তাকিয়ে নিজের প্রিয় মানুষটাকে দেখুন, নতুন করে বারবার তার প্রেমে পড়ুন, ভালোবাসুন জীবনের ঠিক শেষ মুহূর্ত পর্যন্ত। সামান্য ভুল বুঝাবুঝির ঝড়ে যে প্রেমের শিকল ছিঁড়ে যায়, সে প্রেম আমার চাই না। আমি চাই প্রচণ্ড ঝড়ের মাঝেও হৃদয়ের ভেতর নরম কাদামাটি আঁকড়ে ধরে বেঁচে থাকুক ভালোবাসা নামক অদৃশ্য গাছটি। যে প্রেম ভালো থাকো বলে সম্পর্কের ইতি টানতে পারবে, সে প্রেম আমার একদম চাই না। ভালো থেকো বলে সম্পর্কের ইতি না টেনে বরং দিন শেষে ভালোবাসি বলে সম্পর্কটা আরেক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া প্রেমটা আমি খুব চাই। যে প্রেম কারণে অকারণে একসাথে থাকার প্রতিশ্রুতি ভুলে যাবে, সে প্রেমের প্রত্যাশা আমি একবারের জন্যও করি না। আমার প্রত্যাশা সে প্রেমের, যে প্রেম জীবনের শেষ দিনেও সম্পর্কের প্রতিশ্রুতি সম্মানের সাথে রক্ষা করে চলবে। যে প্রেম পরিবার কিংবা সমাজের দোহাই দিয়ে ছেড়ে চলে যাবে, সে ঠুনকো প্রেমের ছোঁয়া আমি আমার জীবনে চাই না। বরং চারপাশে সবকিছু মিলিয়ে হাত চেপে ধরে রাখার মানুষটার প্রেম চাই। যে প্রেমের স্পর্শে নিজের শরীরে পাপ জমা হবে, সে প্রেমের ছোঁয়া এক সেকেন্ডের জন্যও চাই না। প্রেমের স্পর্শ থাকুক রজনীগন্ধার সুবাস নিয়ে, যে সুবাস সারা জীবন গায়ে লিপটে থাকলেও বিষাক্ত আসবে না। প্রেম চাই সম্মানে, শ্রদ্ধা, যত্নে, ভরসা আর বিশ্বাসে। যদি একজন মানুষের জন্য আপনার হাজারটা মানুষের সাথে কথা বলা বন্ধ করে দিতে হয়, তবে আপনি ভালো মানুষের সাথে আছেন। যদি একজন মানুষকে নিয়ে ভাবতে গিয়ে আপনার জন্য যারা হারাম তাদের সাথে কথা বলা বন্ধ করে দিতে হয়, তবে আপনি ভালো মানুষের সাথেই আছেন। যদি একজনের আবদার রাখতে আপনার প্রোফাইল থেকে একটা একটা করে সমস্ত পিক সরিয়ে ফেলতে হয়, তবে আপনি সত্যি ভালো মানুষের সাথেই আছেন। যদি একজন মানুষের নিষেধাজ্ঞা মানতে মাঝরাতে প্রিয় বন্ধু বান্ধবীদের ফোনটা ইগনোর করতে হয়, তবে আপনি ভালো মানুষের সাথে আছেন। যদি একজন মানুষের মন রক্ষা করতে গিয়ে বিশেষ কোনো অনুষ্ঠানে যেতে না পারেন, তবে আপনি একদম ঠিক মানুষের সাথেই আছেন। যদি একজন মানুষের সন্দেহ দূর করতে আপনার ফেসবুকের পাসওয়ার্ড তার সাথে শেয়ার করতে হয়, তবে আমি বলবো আপনি সত্যি ভালো মানুষের সাথে আছেন। যদি একজন মানুষের পছন্দের জন্য আপনাকে পর্দা করতে হয়, তাহলে আলহামদুলিল্লাহ, তাহলে আপনি একজন দিনী মানুষের সাথে আছেন, যে আপনাকে শুধু এই দুনিয়াতে না আখিরাতেও ভালো রাখতে চায়। যদি একজন মানুষকে ভালোবেসে আপনি পুরো এই চাকচিক্য দুনিয়াকে ছেড়ে দিয়ে আল্লাহর পথে থাকেন, তবে আমি বলবো আপনি একজন ভালো মানুষের সাথেই আছেন, যার মাধ্যমে আপনি হেদায়েতের পথে এগোচ্ছেন। স্বয়ং স্রষ্টার পাঠানো সে, যে আপনাকে সত্যি ভালোবাসবে, সে আপনাকে এভাবে আগলে রাখবে। আপনার সব ভুলকে ভালো করে দিয়েই সে ভালোবাসবে। সে আপনাকে এভাবেই সন্দেহ করবে, কারণ যেন আপনাকে না হারাতে হয়, কিন্তু ছেড়ে যাবে না কখনো আপনি ভুল পথে আছেন বলে। ভালোবাসা মানে ছেড়ে যাওয়া না, ভালোবাসা মানে প্রাপ্তি। আপনি যাকে ভালোবাসবেন তাকে কখনো হারাতে চান না, কষ্ট করে পেতে চান, এটাই ভালোবাসা। তবে আমি নিশ্চিত যে আপনি সঠিক মানুষের সাথে আছেন, যে আপনাকে ভালোবাসে বলেই সে আপনাকে শাসন করে রাখে, চাই আপনারা ভালো থাকেন একসাথে সারা জীবন। সে এর জন্যই আপনাকে আগলে রাখে সব খারাপ থেকে, যেন তার ভালোবাসার মানুষটিকে একজন নেককার সহধর্মিণী হিসেবে পায়। যারা যারা এমন মানুষ পেয়েছেন জীবনে, তাদের বলবো রত্নগুলো হারাবেন না, আফসোসের সীমা থাকবে না, তাহলে নয়তো অন্যদের মতো ঘুমড়ে ঘুমড়ে মরতে হবে। বিচ্ছেদের আজ 6 বছর 2300 দিন পূর্ণ হলো। আজও তোমার প্রভাবটা থেকেই গেছে। চাইলে হয়তো পারতাম, কিন্তু এতটাই তোমাকে ভালোবেসেছিলাম যে
অন্য কাউকে ভালোবাসার সাহস হয়নি। যদি সেও তোমার মতো দুমড়ে মুচড়ে দেয়, সেই ভয়ে। তোমার কাছে দুটো প্রশ্ন ছিল আমার। ভালো আছো তুমি? তোমার নতুন ঘরটায় কি খুব বেশি আলো? নতুন মানুষটাকে আমার চাইতে বেশি ভালো? আজ আগস্টের 2 তারিখ, মনে আছে এই দিনের কথা? এই দিনটাতেই তো আমার কলিজায় ছুরি চালিয়ে চলে গিয়েছিল তুমি। আজ খুব ইচ্ছে করছে তোমায় নিয়ে একটু কাব্য করি। যদি কলিজাটা ছিঁড়ে দেখাতে পারতাম কি পরিমাণ হচ্ছে রক্তক্ষরণ, বাঁচতিস কি ভালো আমায়, করতিস কি তোর বুকটায় ধারণ। এটা তোমার কাছে খোলা চিঠি আমার, অনুভবে পড়ে নিও। অনুভবে পড়ে নিও আমার ভালো না থাকার কারণগুলো। জানি চাইলেই তুমি আজকের ফিরে আসবে না, চাইলেই আমাদের সম্পর্কটা আর আগের মতো হবে না, কিন্তু আমি তোমাকে ভালোবেসে যাব মরার আগ পর্যন্ত। ভালো তো একজনকেই বাসা যায়। আমি সবার মতো বলবো না তুমি যেখানেই থাকো ভালো থাকো, আমি শুধু বলবো যে মানুষটার সাথে আছো তাকে আমার মতো কষ্ট দিও না। আমি হয়তো সহ্য করতে পেরেছি, অন্য কেউ সহ্য করতে পারবে না। আমি জানি না মেয়েরা কোনো রকম জাদু করতে পারে কিনা, কিন্তু এতটুকু জানে ছেলেদের ভেতর একটা অদ্ভুত জাদু আছে। ছেলেদের ভিতর একটা আশ্চর্য জীবন শক্তি আছে। ছেলেরা জন্মের সময় নিশ্চিত স্পেশাল কিছু খায়। ছেলেরা অদ্ভুতভাবে কান্না জমিয়ে রাখতে পারে। ছেলেরা ভয় পেলেও নিজের প্রিয়জনদের বাঁচানোর জন্য বুক চিতিয়ে দাঁড়িয়ে পড়তে পারে হত্যাকারী খুনি কিংবা রেপিসদের সামনে বিনা অস্ত্রেই, ঠিক যেমনটা সিনেমায় দেখা যায় সেরকমই। ছেলেরা অদ্ভুতভাবে রোদে পুড়ে ঘন্টা পর ঘন্টা প্রেমিকার জন্য গোলাপ হাতে দাঁড়িয়ে থাকতে পারে 3 তলা বাড়ির নিচে। পকেট খালি করে নিজের পছন্দের মানুষকে উপহার কিনে দিতে পারে। সারাদিন অফিস শেষে ভিড় বাসে বাদুরঝোলা হয়ে ফিরে প্রেমিকার জন্য সারা রাত জাগতে পারে। ছেঁড়া জুতা পরে মাঝরাতে অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনে আনতে পারে। পেটে খিদে নিয়েও পাড়ার কুকুরটাকে নিজের টিফিন বক্সে পড়ে থাকা শুকনো রুটি দুটো খাইয়ে দিতে পারে। নিজেরা বৃষ্টিতে ভেজেও অন্যের মাথায় ছাতা ধরতে পারে আর হাসতে হাসতে বলতে পারে, আমার কিছু হবে না, তোমার ঠান্ডা লেগে যেতে পারে, ছাতাটা নাও। ছেলেদের বোধহয় কখনো শরীর খারাপ হয় না। ওরা অন্যের শরীর খারাপের সময় গোটা রাত হাসপাতালের বাইরে অপেক্ষা করতে পারে, আর নিজেদের শরীর খারাপ হলেও নিজেরাই চুপচাপ সারিয়ে তোলে, মুখ ফুটে কাউকে বলতে পারে না। ভালোবাসার মানুষ ছেড়ে যেতে চাইলেও একবার হলেও হাতটা টেনে ধরে বলবে, আমায় ছেড়ে যেও না, তোমায় ছাড়া হয়তো বেঁচে থাকবো, কিন্তু প্রতিদিন একবার হলো রাতের বেলায় ভীষণভাবে মরে যাওয়ার ইচ্ছে হবে, প্লিজ আমায় ছেড়ে যেও না। কিন্তু যে যায় তার ভেতরে কোনো অনুভূতি থাকে না। সে বরং উল্টো দিকে মানুষটার সমস্ত অনুভূতিকে মেরে পিষে তার অপর দিকে হেঁটে চলে যায়। আর ছেলেরা তারপর কিছুদিন লুকিয়ে কাঁদে, ফেসবুক টেসবুক ডিএক্টিভ করে নিজের ভেতর ডুবে যায়। মদের বোতল কিংবা সিগারেটের ধোঁয়ায় সমস্ত মন খারাপ এক ঝটকায় উড়ে দেওয়ার চেষ্টা করে। লেকিন কুছ তক বহুত গহরে হতে হ্যায়। কিছু ব্যথা, কিছু ক্ষত কোনোদিন মোছা যায় না। বৃষ্টি হলে জোরে হাওয়া দিলে, ঝড় উঠলে বিশ্বাসঘাতক মানুষের কথা বেশি করে মনে পড়ে। ছেলেদের মন খারাপ হলেও টের পাওয়া যায় না, কারণ ওরা রোগ হাসানোর জাদু মন্তর জানে। পরিস্থিতি শিখিয়ে দেয়। ছেলেরা প্রেমে পড়লে প্রেমিকার চেয়েও বেশি পরিবার হয়ে উঠতে চায় কাছের মানুষটার কাছে। একটা পরিবারে যেমন মা বাবা ভাই বোন সবাই থাকে, ছেলেরা একাই মা বাবা ভাই বোনের দায়িত্ব পালন করতে চায়। প্রেমিকা বা স্ত্রীর কলেজের ফর্ম ফিল আপ থেকে শুরু করে, বাজারে রূপচে শাকসবজি আনা থেকে শুরু করে, ভালো রান্না করে বউকে চমকে দেওয়া থেকে শুরু করে, প্রেমিকার জন্মদিনে নিজ হাতে পায়েস বানিয়ে খাওয়ানো থেকে শুরু করে, শ্বশুরবাড়ির প্রতিটা সুবিধা অসুবিধায় মুখ বুজে নিজের দায়িত্ব পালন করে যায়। হাফ প্যান্ট থেকে ফুল প্যান্ট পরতে পরতে ছেলেরা একটা গোটা সংসারের দায়িত্ব নিতে শিখে যায়। যে ছেলেরা নিজের দাড়ি কাটতে গিয়ে গাল চিড়ে ফেলতো বেলের দিয়ে ভুল করে, সেই ছেলেরাই শিখে যায় কোথায় চাল নুন তেল রাখা আছে আর কোথায় রাখা আছে অফিসের ফাইল। ছেলেরা অদ্ভুতভাবে ভাঙা শীত দ্বারা নিয়ে মাইলের পর মাইল হেঁটে যেতে পারে। ছেলেদের ভেতর ক্লান্তি নেই, শুধু দীর্ঘ নিঃশ্বাস আছে। মাঝে মাঝে গভীর রাতে ওরা চিৎকার করে কেঁদে ওঠে, ভয় পায়, কাউকে আঁকড়ে জড়িয়ে ধরতে চায়,
আঁচল টেনে ধরে বলতে চায়, আমার একটু বুকে করে আগলে রাখতে পারো। তারপর কোলে মাথা রেখে কুকড়ে ঘুমিয়ে পড়তে চায় ওরা। শুধু ছেলেদের বোঝার মতো একটা মানুষের খুব দরকার পড়ে। আজ তোমায় অনেক বেশি মনে পড়ছে। জানো, আজ খুব ভোরে যখন চোখটা খুলতেই সূর্যটাকে দেখলাম, তখন কেন যেন মনে হলো সূর্যটাতে তোমার মুখ ভেসে উঠেছে। সত্যি বেশ কিছুদিন হলো তোমাকে অনেক বেশি মনে পড়ছে। বিকেলের এলোমেলো বাতাস আর অজর বৃষ্টি সবার মনে দোলা দিয়ে যায়। কিন্তু জানো, তুমি চলে যাওয়ার পর থেকে ভোরের হিমেল হাওয়া, বাগানের ফুল, পাখির গান, বিকেলের মিষ্টি রোদ কিংবা রক্তিম গোধূলি কিছুই আর ভালো লাগে না। মোটেও সহ্য হয় না এগুলো। আর বৃষ্টি বৃষ্টি আর কিভাবে ভালো লাগবে বলো? তুমি চলে যাওয়ার পর থেকে তো এই দুই চোখ হয়ে গেছে আকাশ, যে আকাশ থেকে অযোধ্যায় বৃষ্টি ঝরে সকাল সন্ধ্যা। আচ্ছা, তুমি কি তা দেখতে পাও? আজ সংসদ ভবনের রাস্তা ধরে হেঁটে যাচ্ছিলাম, যে রাস্তা তোমার হাত ধরে হেঁটেছি অসংখ্যবার। জানো, আমার আর তোমার মতো অনেকে এখন এই রাস্তায় হাত ধরাধরি করে হেঁটে চলে। কেন আমাকে এভাবে কষ্ট দিলে? কি দোষ করেছিলাম আমি? কেন আমাকে প্রতিনিয়ত কাঁদতে হয় তোমাকে ভেবে? আজ রৌদ্রমুখর দিনটা হঠাৎ করে শেষ হলো বৃষ্টি দিয়ে, যে বৃষ্টি তুমি অসম্ভব ভালোবাসতে। শেষ বিকেলের আচমকা বৃষ্টি আজ ভিজিয়ে দিয়ে গেছে আমার সমস্ত শরীর। কিন্তু জানো, আমার চোখ ভেজাতে পারেনি। তুমি না বলতে রাস্তাঘাটে কান্নাকাটি করে বাচ্চা ছেলেরা। আমি তো আর বাচ্চা ছেলে নই, তাই রাস্তায় কাঁদতেও লজ্জা লাগে, যে কারণে সারা রাত লুকিয়ে কাঁদে তোমাকে ভেবে। বিকেলের ঝুম বৃষ্টি গোধূলিবেলা লাল রঙে ছেয়ে গেছে আকাশ। আর সন্ধ্যার পর দেখলাম আকাশে মেঘের সাথে পূর্ণিমা চাঁদের লুকোচুরি খেলা। প্রকৃতি আজ তোমার ভালো লাগার সবকিছুই তুলে ধরেছে। শুধু তুমি আজ আমার পাশে নেই। যেন মাঝে মাঝে ভাবি তোমাকে ভেবে আর কাঁদবো না, কিন্তু স্মৃতিগুলা নিষ্ঠুর প্রকৃতি বারবার তোমার কথা মনে করিয়ে দেয়। তখন আর নিজেকে সামলাতে পারি না, অযোধ্যায় কাঁদতে থাকি একা একা। জানো, এখন রাত 2টা। 2 ঘন্টা আগে সূচনা হয়েছে আর একটা নতুন দিনের, 19শে মে। 2 বছর আগে এই দিনে সম্পর্কে ইতি টেনে আমাকে পাহাড় সময় কষ্ট দিয়ে তুমি চলে গিয়েছো। জানো, তারপর থেকে আজ পর্যন্ত এই দু চোখে ঘুম নেই। মাঝে মাঝে রাত জেগে কাঁদতে থাকে, আর আমার সঙ্গে মাঝে মাঝে কাঁদে ওই বিশাল আকাশটা। 12টার পর যখন তোমাকে ভেবে কাঁদছিলাম, ঠিক তখনই এক বুক হাজারে নিয়ে ফুপিয়ে কেঁদে উঠল আকাশটা। ঝুম বৃষ্টি শুরু হলো আবারও। ওই আকাশটাও কি আমার মতো একা? খোলা আকাশ আর আমি একসাথে কাঁদবো বলে ছুটে গিয়েছিলাম ছাদে। ছাদে আজ বিশাল আকাশটার সাথে কাঁধে কাঁধ রেখে কেঁদেছি আমি। আমার চোখ থেকে ঝরে পড়ে অশ্রুকণা বৃষ্টি জলের সাথে মিশে ছাদ থেকে গড়িয়ে পড়েছে মাটিতে। আমাকে এক বুক কষ্ট দিয়ে যে মাটিতে অনেক সুখে ঘুমিয়ে আছো তুমি, কেন আমাকে এভাবে একা রেখে চলে গিয়েছো সেদিন? তবে কেন ভালোবেসেছিলে? কেন বলেছিলে সারা জীবন একসাথে থাকবে? তোমার কিছু সুখ স্মৃতি নিয়ে আজও বেঁচে আছি লাশ হয়ে। মাঝে মাঝে তারাদের সাথে এখন কথা বলে। যেন তারারা বলে তুমি নাকি আবারও ফিরে আসবে। জানো, তুমি না জীবনটা আজ ধ্বংসের অনেক কাছাকাছি। নিজেকে আর কারো কাছে প্রমাণ করতে ইচ্ছে করে না। জানো, মা কি বলে? মা বলে আমি নাকি একটা মরমের জন্য নিজের জীবনটাকে নষ্ট করে ফেলেছি। আচ্ছা, তুমি বলো, ভালোবাসা কি কখনো মরে? জানো, তোমাকে এখনো অনেক ভালোবাসি, অনেকটা পাগলের মতো। যেদিন তুমি শেষ বিদের সাজে সেজেছিলে সেদিন তোমাকে অসম্ভব সুন্দর লাগছিল, কিন্তু সবাই আমার সাথে প্রচন্ড খারাপ ব্যবহার করেছিল সেদিন। কেউ আমাকে তোমার মুখটা দেখতে দিচ্ছিল না। শুধু তারা বলছিল মৃত মহিলার মুখ নাকি পরপুরুষকে দেখানো উচিত না। আচ্ছা, তুমি বলো, আমি কি পরপুরুষ? 5 ঘন্টা আগে খাটিয়ে ঘুমিয়ে থাকা মেয়েটির সবচেয়ে আপন যে এই ছেলেটাই ছিল, তা বলার মতো সেদিন কোনো লোকই ছিল না। অনেক কাকতি মিনতির পর দেখেছিলাম তোমাকে। তোমার ঠোঁটের কোণে আগে সে চিরচেনা হাসিটা সেদিনও ছিল।
বারবার কেন যেন মনে হচ্ছিল তুমি চোখ খুলে তাকাবে, আমাকে কাছে ডেকে জড়িয়ে ধরবে। সেদিন তুমি অনেক নিষ্ঠুর ছিলে, পাগলের মতো সেদিন অপেক্ষা করেছিলাম তোমার ডাকের আশায়। ভুলে গিয়েছিলাম যে ওপারে চলে গেলে কেউ আর ফিরে আসে না। যেন এখনো মাঝে মাঝে মনে হয় আমি যেন ঘুমিয়ে আছি, আর যা কিছু হচ্ছে এগুলো সব দুঃস্বপ্ন। খুব ইচ্ছে হয় তোমার কাছে যাওয়ার, তোমার পাশে শুয়ে থাকবো, আর রাত দিন দুজনে গল্প করব। আমি কিন্তু আর মোটেও ঝগড়া করব না। জানো, এই 2 বছরে আমি অনেক ভালো হয়ে গেছি, কাউকে আর কষ্ট দেই না। কেননা কষ্ট কি তা যে এখন আমি বুঝতে শিখেছি। আমার নিথুনি পুরো দাগ নিয়ে তোমার মতো অন্য কেউ আর অভিযোগ করে না। তেমনই টোল পড়া গেলার হাসি দেখতে কেউ আর আমাকে অকারণে হাসায় না। জানো, আমার মুখে তোমার অভিযোগ আর পছন্দের অংশ দুটোই আজ কালো দাড়িতে ঢেকে গেছে। 2 বছর হয়ে গেল, অথচ মনে হয় এই তো সেদিন তোমাকে চলে যেতে দেখলাম। এই 2 বছরের স্বপ্নে অসংখ্যবার দেখেছি তোমায়। কখনো মুখ ভরা হাসি নিয়ে এসেছ, আবার কখনো মুখ ভার করে। কিন্তু যখনই স্পর্শ করতে চেয়েছি তখনই চলে গেছ আমাকে কাঁদিয়ে। কেন ওইভাবে কষ্ট দাও আমায়? আমি সত্যি আর সইতে পারি না। লোকে বলে মানুষ নাকি মৃত্যুর পূর্বে তার প্রিয় মৃত মানুষগুলোকে স্বপ্ন দেখতে পায়। আমি তো প্রায় তোমাকে স্বপ্ন দেখেছি, কই আমি তো মরি না। তোমার কাছে খুব যেতে ইচ্ছে করে, খুব। তোমাকে পেয়েও ধরে রাখতে পারলাম না। নিজেকে আমার খুব ব্যর্থ মনে হয়। আমরা দুজন দুজনকে চাইলেও বিধাতা আমাদের চায়নি। বিধাতার এই চাওয়াটা কি শুধু দুনিয়ার জন্যই ছিল? প্রভু পরকাল স্বর্গ নরক যদি সত্যি হয়, তাহলে তোমাকে হয়তো একদিন পাবো, যে পাওয়াটা হবে চিরকালের জন্য, যাতে থাকবে না হারানোর ভয়। তোমাকে এখনো অনেক ভালোবাসি, হ্যাঁ সত্যি অনেক ভালোবাসি তোমাকে। চলে যাব এই জগতে মায়া ত্যাগ করে এক অন্ধকার ভরা ঘরে, যে ঘরে আমি বাদে কেউ থাকবে না, থাকবে শুধু আমার নিস্তব্ধ আর একাকিত্ব, যেখানে আমি কোনো নিঃশ্বাস নিব না। শুধু নির্বাক হয়ে চিরনিদ্রায় আমার নিথর দেহটা ঘুমিয়ে থাকবে। কখনো সে দেহটা জাগবে না, কখনো প্রাণ খুলে আসবে না, কখনো কাঁদবে না, শুধু নিশ্চুপ হয়ে থাক। যেদিন সবার থেকে বিদায় নিব, ছাড়বো এই পৃথিবী, ভাঙবে সব বন্ধনা, নিরুদ্ধ সব এক না ফেরার দেশে, যেখানে আমি থাকবো এক নতুন অধিবাসী হয়ে। ভুলে যাব সেদিন দুনিয়ার সবকিছু, কিছুই মনে থাকবে না। জীবনের চিরস্মরণীয় সব মুহূর্ত রয়ে যাবে স্মৃতির পাতায়। সেদিন থেকে অস্তিত্ব বলে কিছু আর থাকবে না। পৃথিবীতে পরিচয় থাকবে শুধু এক গত হয়ে যাওয়া মানুষ হিসেবে। হাত ঠাঁই পাবে আমার ছবি কোনো এক দেয়ালের ছবির ফ্রেমে। সময়ের সাথে সাথে আমাকে ভুলতে শুরু করবে। কারো কাছে স্মরণীয় থাকবো তার স্মৃতির মাঝে। সেদিনকে একবার ডাকলেও সাড়া দেওয়া সম্ভব হবে না। কারো কাছে কয়েকটা শব্দ বিনিময় করার ক্ষমতাটাও থাকবে না। কারণ শরীর থেকে আত্মাটা যখন নিজের সম্পূর্ণ বিচ্ছিন্ন করবে, সাথে সাথে এই ধরনের মাঝে থমকে যাব, আর নিজের নামটা আর থাকবে না, লাশ বলে গণ্য হবে। মাটির নিচে সে আধার ঘরে এক অসহনীয় যন্ত্রণায় থাকবে নিথর দেহটা। হাজার আর্তনাদ করব, কিন্তু শুনতে পাবে না কেউ। ধীরে ধীরে সম্পূর্ণ শরীরটা হারিয়ে যাবে মাটির সাথে, আর সবকিছুই ধূলিসাৎ হয়ে যাবে। আমি রইব শুধু একটা মৃত মানুষ হিসেবে। চাইলেও কেউ মৃত্যু থেকে বাঁচাতে পারবে না। হঠাৎ করে সবার মতো একদিন আমিও চলে যাব এই পৃথিবীর মায়া ছেড়ে। চলে যাব একটু অন্ধকার ঘরে, যেখানে থাকবো শুধু আমি আর আমার একাকিত্ব। চলে যাব আমার আপন আর প্রিয় মানুষদের কাঁদিয়ে না ফেরার দেশে, যেখান থেকে কখনোই কেউ ফিরেনি আর ফিরবেও না। বন্দী হয়ে যাব আমি একটি ঘরে, যে ঘরে থাকবে না কোনো দরজা বা জানালা, শুধু থাকবে কালো অন্ধকার। হয়তো আমি চিৎকার করে সবাইকে ডাকবো, কিন্তু সে ঘর থেকে আমার আওয়াজ বাহির হবে না। কারণ তখন আমি আর এই পৃথিবীর মানুষ না, আমি শুধু একজন অন্ধকার ঘরের বাসিন্দা। তখন আমার সবকিছু সীমাবদ্ধ হয়ে যাবে। চাইলেও মনের কথাগুলো আর কারো কাছে শেয়ার করতে পারবো না, কারণ আমি তখন একটি দরজা জানলাহীন খাঁচায় বন্দি থাকবো। এটাই সত্যি, আমি একদিন চলে যাব সবাইকে কাঁদিয়ে। রয়ে যাবে হয়তো আমার কিছু স্মৃতি, হাসির স্মৃতিগুলোর মাঝে কেউ খুঁজবে আমাকে।
কেউ বা ঘৃণা করে দূরে ঠেলে দেবে আমায়, আর ওপর থেকে এগুলো দেখবো আমি, কিন্তু কিছু বলতে পারবো না, কারণ আমি হয়ে যাব একজন বোবা মানুষ। শুধু দেখতে পারবো, কিন্তু কিছু বলতে বা করতে পারবো না। কে কখন কোথায় মরে যাব কেউ জানি না। কারো মনে কষ্ট দিয়ে থাকলে সরি, আমাকে ক্ষমা করে দেবেন। মানুষ বলতেই ভুল হয়, ক্ষমা না করলে মরে গেলেও শান্তি পাবো না। অত্যাচার ছেলেদের ওপরও হয়, স্বয়ং ছেলেরা, এবং সমাজ তা স্বীকার করুক বা না করুক। সমস্যা হচ্ছে এরা মেয়েদের মতো ইমোশনাল হয়ে কান্নাকাটি হইচই নালিশ করে সবাইকে জানাতে পারে না। পৌরুষত্ব আঘাত হানবে যে তাহলে। নারী নির্যাতন যতটা সহজ, পুরুষ নির্যাতন ততটাই সহজ। অবিশ্বাস এখনো। ছোটবেলা থেকে আমাদের সমাজ আমাদের মাথায় এবং মনে কিছু অদ্ভুত ভাবনা চিন্তার বীজ বপন করে দেয়। এদের মধ্যে অন্যতম হচ্ছে ছেলে মানুষদের কখনো কাঁদতে নেই, কানার একচ্ছত্ব মালিকানা যেন শুধুমাত্র মেয়েদেরই। অথচ মেডিকেল সায়েন্সে লেখাপড়া করে জেনেছি ক্রন্দন গ্রন্থি ছেলেদেরও আছে বইকে। ধরা যাক ছেলেবেলার কথাই, আমাদের দেশের অধিকাংশ ভাইদেরকে তার শৈশব ও কৈশোরকালে বোনের পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করতেই হয়। বোন স্কুলে কোচিংয়ে যাবে, গানের ক্লাস বা বন্ধুর বাসায় যাবে, ভাইকে যেতে হবে তার সাথে সাথে। তা ভাই যদি বোনের থেকে ছোটও হয়, তবু আমাদের অত্যন্ত সুইট কিউট অভিভাবক মণ্ডলী ভাবেন ওই পুচকু ভাই খুব পারবে বোনের নিরাপত্তা নিশ্চিত করতে। ফানি না? সেই শুরু, এরপর সারা জীবন ধরেই চলে এসো। প্রেমিকার স্কুলে ব্যাগ টানা থেকে পাশের বাসার আপুর জন্য রিক্সা ঠিক করে দেওয়া থেকে বইয়ের দায়িত্ব বহন করা, সিবিচে শপিং সেন্টারে যে বইয়ের হাতের ব্যাগ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে নিজের ডেবিট ক্রেডিট কার্ডের ফালুদা বানানো তো নিত্যদিনই চলে। মন দিয়ে লেখাপড়া করুক বা না করুক, তাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয় বড় হয়ে ফ্যামিলির দায়িত্ব নিতেই হবে। আমাদের সমাজে খুব কম মেয়েদের ক্ষেত্রে এই কথাটা শুনতে হয়। ছোটবেলা থেকে জানতাম লেখাপড়া করছি, বিশ্ববিদ্যালয়ে পড়ব, চাকরি করব, ব্যাস এতটুকুই। ফ্যামিলিকে মেনটেন করতে হবে ভেবে আলাদা পেশার নিয়ে কখনো লেখাপড়া করিনি। আমার ক্লাসে সব থেকে পচা ছাত্রটিকেও এখন থেকে সংসারে ঘানি টেনে নিয়ে যাচ্ছে কোনো না কোনো পথে। পাড়ার বকাটে ছেলেটিও শুনেছি কোনো না কোনো একটা কাজ করে সংসারে হাল ধরেছে সন্তানের বাবা হওয়ার পর থেকে। পৃথিবীর অধিকাংশ বাবা এখন নিজের কথা না ভেবে সন্তানের কথা ভেবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছেন। আমরা সন্তানেরা ধরেই নিচ্ছি এটাই আমাদের প্রাপ্য, কিন্তু না। বাবা মানে বটগাছ, ভরসা, নির্ভরতা, একছত্র অধিপতি, এটা ঠিক। তবে দুঃখজনক হলেও সত্যি যে পৃথিবীতে কিছু পচা বাবা আছেন যারা দায়িত্বহীন, পলায়নপর। এমন পুরুষও অভাব নেই সমাজে। আমরা জানি বা না জানি, পৃথিবীতে এখনো এমন স্বামী আছেন যিনি দিনের পর দিন, বছরের পর বছর ধরে স্ত্রীর উচ্ছৃঙ্খল জীবন পদ্ধতি প্রবল ঘৃণা নিয়েও সহ্য করে যাচ্ছেন। এক ছাদ হলেও বিছানা আলাদা হয়ে সংসার নামক সার্কাসটা টেনে নিয়ে যাচ্ছেন শুধুমাত্র সন্তানের কথা ভেবে। পৃথিবীতে এমন পুত্র এখনো আছেন যিনি অসুস্থ মায়ের মলমূত্র হাসপাতালে নিজ হাতে পরিষ্কার করেন। আবার এমন পুত্র আছেন যিনি একা মায়ের সন্তান, তিনি তার পরীক্ষা শিটে হোয়াট ইজ ইউর ফাদার্স নেম এই প্রশ্নের উত্তর কখনোই লিখে না, হিজিবিজি কাটাকুটা করে রাখেন। এই পৃথিবীতে এমন ভাই এখনো আছেন যিনি বোনকে উচ্চশিক্ষিত করবেন বলে 9টা থেকে 5টা পর্যন্ত অফিস শেষ করে উভার চালাচ্ছে। আমাদের এই পৃথিবীতে এখনো এমন প্রেমিক আছেন যিনি চান তার প্রেমিকা শুধু লেখাপড়াই করুক, বড় বড় ডিগ্রিধারী হোক। প্রেম ঠিক মতো না করলেও বিশেষ কোনো অসুবিধা নেই। ভালো থাকুক আমাদের বাবা, ভাই, স্বামী, পুত্র, বন্ধু, প্রেমিক পরিচয় জীবনে আসা ওই মানুষগুলো যারা আমাদেরকে ভালো রাখতে চেয়ে নিজেকে ভালো রাখার কথা ভুলে থাকেন। সেদিন একটি মেয়ে আমাকে বলেছিল তোমার সাথে রিলেশন রাখা সম্ভব না। সেদিন আমি বুঝে নিয়েছিলাম আমি একজন ভুল মানুষকে চিহ্নিত করেছি, যে মানুষটা আমার যোগ্য না। মেয়েটি যখন বলেছিল আমাকে ছেড়ে চলে যাবে, তখন আমি তার জন্য একটুও কাঁদিনি, বরং চলে যাওয়ার রাস্তাটা প্রশস্ত করে দিয়ে হাসি মুখে তার হাত ধরে 2 কদম এগিয়ে দিয়ে আসলো। যাওয়ার সময় মেয়েটাকে কিছুই বলিনি, তবে সেদিন ডায়েরিতে একটা কথা লিখেছিলাম, একদিন তুমি আমাকে খুঁজবে, পাগলের মতো আমাকে চাইবে। সেদিন মেয়েটাকে আমি বলিনি আমাকে ছেড়ে প্লিজ যেও না, বরং ও চলে যাওয়াতে এই ভেবে আনন্দ লেগেছিল যে আমি একটা ভুলকে শুধরানোর সুযোগ পেয়েছি। সেদিন আমি মেয়েটাকে বলিনি সোনা পাখি, জান পাখি, ময়না পাখি, ফিরে এসো প্লিজ, কারণ আমার জানা ছিল যে চলে যেতে চায় সে হাজার অনুরোধে কখনো ফিরে আসবে না।
সুতরাং তাকে তার মতো যেতে দেওয়াটাই শ্রেয়। আমি তখনই বুঝে নিয়েছিলাম সময়ের আগে কোনো কিছু চাওয়া বা কল্পনা করা ঠিক না, বরং সময় হলে সে এমনিতে আমার কাছে ধরা দেবে। মেয়েটি চলে যাওয়াতে আমার মধ্যে কোনো রকমের পরিবর্তন আসেনি, বরং আমি আমার মতো চলতে লাগলাম। একটা রাতও তার জন্য নির্ঘুম কাটায়নি। প্রত্যেকটা রাত নিশ্চিন্তে ঘুমাতে যেতাম। বালিশে মাথা রেখে কখনো তার কথা আমি ভাবিনি। তবে কতদিন, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড তার জন্য ব্যয় করলাম সেটার হিসেব প্রতিদিনই করতাম। আমি কখনো তার চলে যাওয়াতে নিকটে স্পর্শ করিনি, বরং নিজেকে নিয়ে সবসময় ব্যস্ত থাকতাম। আমি জানি কারো চলে যাওয়াতে ভেঙে পড়া চলবে না, বরং নিজেকে ভালোবাসতে হবে, নিজেকে নিয়ে ভাবতে হবে। আমি তাই করতাম, সবসময় নিজেকে নিয়ে ভাবতাম, নিজেকে সবসময় ব্যস্ত রাখতাম। নিজের স্বপ্ন পূরণ করার জন্য আমি সর্বদা চিন্তা করতাম। নিজের মিশনে সাকসেস হওয়ার জন্য আমি মাথার ঘাম পায়ে ফেলতাম। আমার বাবা মা আমাকে বলতেন না, তোর চেহারা কয়েকদিন থেকে এত ফ্যাকাশে কেন, তোর এত টেনশন কিসের। বরং আমার বাবা মা আমাকে বলতেন, নিজেকে একটু স্বস্তিতে থাকতে দে, এত ব্যস্ত থাকলে আড্ডা দিবি কখন। সেদিন একটা মেয়ের সাথে কিছুক্ষণ কথা হলো। কথা বলার এক পর্যায়ে মেয়েটা আমাকে বলেছিল, ভাইয়া ভালোবাসা কি? আমি এক কথায় উত্তর দিয়েছিলাম, নিজের খেয়ে নিজেকে নিয়ে না ভেবে অন্য একটা মানুষকে নিয়ে ভাবার নাম হলো ভালোবাসা। মেয়েটা রেগে সেখান থেকে চলে গিয়েছিল। হয়তো আমার উত্তরটা তার পছন্দ হয়নি, অথবা আমার থেকে এরকম একটা উত্তরের আশাবাদী ছিল না। আমি মেয়েটা চলে যাওয়া দেখে হেসেছিলাম, খুব হেসেছিলাম। কিছুদিন আগে একটা ছেলে আমাকে বলল, ভাই আপনি কি তাকে ভালোবাসতেন না? সত্যি করে বলুন তো। আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, বাসতাম, তবে একটা ভুল মানুষকে। ছেলেটা বলল, তার কথা কি আপনার স্মরণ হয় না? উত্তরে মৃদু হেসে বললাম, নিজেকে নিয়ে সবসময় ভাবলে অন্যকে নিয়ে ভাবার টাইম কই পাই। নিজেকে টাইম দেওয়ার পর অন্যকে টাইম দেওয়ার মতো সময় বাকি থাকে না। আমার ব্যস্ততা আমাকে ভুলিয়ে দেয় কেউ একজন আমার জীবনে ছিল। আর হ্যাঁ, তার স্মৃতিতে মগ্ন থেকে নিজের টাইম নষ্ট করার চাইতে নিজেকে নিয়ে, নিজের ফ্যামিলিকে নিয়ে ভাবা আমার কাছে উত্তম। সেদিন তিনি অন্য একটা আইডি থেকে রিকোয়েস্ট দিয়ে বলল, কেমন আছেন আপনি? উত্তরে বলেছিলাম, তোমার চলে যাওয়াতে যতটুকু ভালো আছে, তুমি থাকলে হয়তো ততটুকু ভালো থাকতে পারতাম না। মেয়েটি তখন বলল, আমাকে কি একেবারে ভুলে গেছেন? উত্তরে বলেছিলাম, ঠিক ধরেছ, আগে যতটুকু তোমাকে স্মরণ রাখতাম তার চেয়ে বেশি ভুলে গেছি। মেয়েটি আর রিপ্লাই দিল না। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো একা একাই নিতে হয়। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোতে কাউকে পাশে পাওয়া যায় না। ফ্যামিলি হোক বা ফ্রেন্ড হোক, সবাই একটা না একটা অজুহাত খুঁজে কেটে পড়ে। নিজের জন্য তখন নিজেকে ছাড়া আর কাউকেই পাওয়া যায় না। যারা নিজের মনের কথা বা মনকে ফলো করে, তারাই সত্যিকার অর্থে নিজের সুপ্ত প্রতিভাকে খুঁজে বের করতে পারে। বাকিরা ফলো করে অন্যদের। অন্যরা যা করছে নিজেরাও তাই করে। অথচ আমরা সবাই আলাদা, শুধু চেহারা নয়, আঙুলের ছাপ পর্যন্ত। মস্তিষ্ক বা চিন্তাধারার ক্ষমতা এক হবে কিভাবে? অন্যকে ফলো করতে গিয়ে, অন্যদের মতো করতে গিয়ে নিজের সত্যিকারের প্রতিভাকে কাজে লাগানো হয় না। আর নিজের মনকে ফলো করতে গিয়ে আমরা একা হয়ে পড়ি, কাউকেই পাশে পাই না। একা একা চলাও কঠিন। দেখুন না, সত্যিকারের লক্ষ্য না থাকলে একা একা চলা যায়? যায় না, বারবার পথ হারিয়ে যায়। এজন্যই যারা একা চলে তাদের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে। তারা বুঝে যায় তাদের কি করতে হবে। বাকিরা স্রোত যেদিকে যায় সেদিকেই যায়, স্রোতে গা ভাসিয়ে দিয়ে নিশ্চিন্তে থাকে। আর এভাবে জীবনের সবচেয়ে এক্সাইটিং বিষয় থেকে বঞ্চিত হয়, ভালো কিছু এক্সপিরিয়েন্সও করতে পারে না। সম্মানহীন মানুষটাই অন্যের কাছে নিজের সম্মান খোঁজে। অন্যরা কি ভাববে এসব বিষয় বেশি ফোকাস করে। একা চলতে শিখে গেলে অন্যরা কি ভাববে এসবে আর নিজের এনার্জি নষ্ট করতে হয় না। সত্যিকারের কোনটা ভালো তাতে ফোকাস দেওয়া যায়। আমাদের অনেকের বেশিরভাগ সময় নষ্ট হয় অন্যের মনোযোগ আকর্ষণ করতে গিয়ে। অথচ যার মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে, সে হয়তো আমাদের লাইফে একটু ইফেক্ট ফেলতে পারবে না, নিজের কোনো কাজে আসবে না, উল্টো নিজের সবকিছু সময় এবং শ্রম নষ্ট হবে। আমাদের মনোযোগ দেওয়া উচিত ওইসব বিষয় বা ওইসব মানুষের প্রতি যাদের সাথে আমাদের জীবন জড়িত,
তৃতীয় কোনো ব্যক্তি কি ভাবলো না ভাবলো তাতে সত্যিকার অর্থে কিছুই যায় আসে না। আর একা চলতে শেখা মানুষগুলো এটা সবার আগেই শিখে যায়। একা চলাও সহজ নয়, তাই বলে বেসিক হিউম্যান কার্টেসি গুলো ভুলে যায় না। যার সাহায্য দরকার তার দিকে সবার আগে হাত বাড়িয়ে দাও। শুধু অপ্রয়োজনীয় জায়গায় নিজের সময় ও শ্রম ব্যয় করে না। দুর্বলরাই অন্যের সাহায্য গ্রহণ করে এগিয়ে যেতে চায়। যারা একা চলতে পারে তাদের মনোবল অনেক বেশি। আপনি একা চলতে গেলে হয়তো অন্য কারো হেল্প পাবেন না, তারপরও এগিয়ে যেতে হবে। একা চলতে গেলে প্রথমে হয়তো কাউকে পাওয়া যাবে না, দূর থেকে মজা নিবে, হাসাহাসি করবে, অবহেলা করবে। এরপর আস্তে আস্তে যখন নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাবে, একটু একটু করে সফলতা পাবেন, আস্তে আস্তে আবার সবাইকে পাশে পাওয়া শুরু করবেন। চারপাশে অনেক ফেক মানুষ দেখবেন। ফেক মানুষরা সহজে সবার সম্মান বা ভালোবাসা পায় দেখতে পাবেন। এসব দেখে মনোবল না ভেঙে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। কারণ মনে রাখবে, নকল জিনিস বেশি দিন টিকে না। সত্যিকারের মানুষরাই একসময় বিজয়ের হাসি আসে। একটু সময় লাগে হয়তো। সত্যিকারের মানুষরাই সত্যিকারের সম্মান পায়, সত্যিকারের ভালোবাসা পায়। বেশিরভাগ মানুষরাই অন্যকে ফলো করতে পছন্দ করে, ইউনিক কিছু ফলো করতে পছন্দ করে, কিন্তু ইউনিক কেউই হওয়ার চেষ্টা করে না। ইউনিক কিছু চেষ্টা করতে গেলে হয়তো একা হয়ে যেতে হতে পারে, তারপরেও ইউনিক কিছু খুঁজে বের করতে হবে, তার পেছনে সময় দিতে হবে। একসময় ঠিক ওই মানুষগুলোই আপনাকে ফলো করা শুরু করবে, যে মানুষগুলোকে আপনি পাশে পান নাই। একা চলতে শেখা মানুষগুলোই অন্যকে বেশি সম্মান করতে জানে, অন্যকে বেশি ভালোবাসতে জানে, অন্যের দোষগুলো না খুঁজে গুণগুলোর প্রশংসা করতে জানে। আপনি যদি একা চলতে শেখা মানুষগুলোর একজন হয়ে থাকেন, তাহলে বিশ্বাস হারাবেন না। কারণ যারা আপনাকে অবিশ্বাস করত, তারা একদিন বিশ্বাস করবে। যারা আপনাকে ছেড়ে চলে যাবে, তারা একদিন আবার ফিরে আসবে। জাস্ট কিপ গোয়িং। দেখা